হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর মডেল কোশ্চেন পেপার, যেটা পেজ নম্বর 226 রয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, একেরটা। জিরো সংখ্যাটি কি হবে? জিরো সংখ্যা স্বাভাবিক সংখ্যাও হতে পারে, অখণ্ড সংখ্যাও হতে পারে, স্বাভাবিক ও অখণ্ড সংখ্যাও হতে পারে, আবার পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, এটাও হতে পারে। ঠিক আছে, এখানে সবকটাই কিন্তু হতে পারে, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, কিন্তু অমূলত সংখ্যা নয়। তো এবার কোন অপশনটা দাগাবো সেটা তো আমার ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, যে কোনটা দাগাবো, এটা কিছু একটা হয়তো ভুল আছে। তোমরা যদি এটা জানতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 2 দাগেরটা হচ্ছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভের শতকরা হার কত হবে? তো আমরা কি করছি দেখো, 110টা যে রয়েছে সেটার আমি এক্স টাকা ধরে নিলাম। 110টা আমের বিক্রয় মূল্য এক্স টাকা, তাহলে একটার কত হবে বলতো, এক্স বাই 110 হবে। একইভাবে 120টা আমের ক্রয় মূল্য আমরা ধরে নিলাম এক্স টাকা, তাহলে একটির কত হবে, এক্স বাই 120 হবে। এবার এই দুটোকে যদি আমরা কি করব, বিয়োগ করব। এক্স 110 থেকে এক্স বাই 120 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব কি, শতকরা, এই শতকরা নয়, শুধু লাভ কতটা হচ্ছে। তাহলে বিয়োগ করে দেখো, নিচে আসছে হচ্ছে 13, দুটো শূন্য, ওপরে আসছে হচ্ছে 120x মাইনাস 110x। তাহলে এটা ওপর নিচ কাটাকুটি যাচ্ছে, দেখো এখানে দুটো শূন্য রয়েছে, একটা করে শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ উপরে এক্স বাই 1320 আসছে, এক্স বাই 1320। তাহলে এক্স বাই 1320, আর আগের থেকে যেটা ছিল, আগের থেকে কি ছিল, আগের থেকে ক্রয় মূল্যটা যে ছিল, এখানে ক্রয় মূল্য কত, এক্স বাই 120, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর ইনটু দিয়ে 100। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে ভালো করে দেখো, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এটাও চলে যাবে, 120টা ওপরে, 1320 নিচে, আর ইনটু দিয়ে 100। এটা শূন্য শূন্য কেটে গেল, 12 দিয়ে যদি এটা কাটাকুটি করো তাহলে 11 হচ্ছে। তাহলে 100/11, এটা মিশ্র ভগ্নাংশে করলে হচ্ছে 9.1 বেরোবে। ঠিক আছে, আবারও একবার রিপিট করছি যারা বুঝতে পারলে না, এটা আমরা এইটা যে বের করেছি এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা যে বের করেছি এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এই যে এটা বিয়োগ করেছি, যে এই যে এটা বিয়োগ যে করা হয়েছে এটা হচ্ছে লাভ। ঠিক আছে, আর এইটা যে আমরা করছি এটা হচ্ছে লাভের হার। লাভের হার বের করার সূত্র, তো লাভের হার আমাদের বেরিয়ে গেল 9/11%। ঠিক আছে, তো 9.11, 9.1-11, এটা অপশন ডি তে রয়েছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 3 দাগেরটায়, বলছে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কি হবে? এটা অসংজ্ঞাত হবে। ঠিক আছে, অসংজ্ঞাত। 4-টা বলছে যে বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে, তো এটার উৎপাদক কি হবে, এটাকে আমাকে উৎপাদক করতে হবে। এক্স কিউব আছে -7x - 6, এটাকে যদি আমরা ভ্যানিশিং ফ্যাক্টর করি তাহলে দেখবে এক্স ইকুয়াল টু -1 দিয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ভ্যানিশিং ফ্যাক্টরের অঙ্ক, তাহলে এক্স ইকুয়াল টু -1 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 1টা আমরা জানি 3 বার লিখতে হয়, এক্স প্লাস 1, এটাতেও এক্স প্লাস 1, এটাতেও এক্স প্লাস 1। এবার এটা এটা কিউব করতে গেলে এটা এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। তারপরে আমরা কি করব, মাইনাস এক্স স্কোয়ার করবো, তাই এখানে মাইনাস এক্স, তারপরে মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে 6x, আর -6, তাহলে 6 × 6। এবার এক্স প্লাস 1টাকে লিখলাম, আর এইভাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি মিডিল টার্ম করো, এটাকে যদি মিডিল টার্ম করো তাহলেও কিন্তু একটা ফর্মে আসছে। আমি কিন্তু মিডিল টার্মটা করলাম না, আমি ডাইরেক্ট তোমাদের বলে দিলাম মিডিল টার্ম করে দেখবে, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3 আসছে। তাহলে এখানকার বলেছে যে কোনটা একটা উৎপাদক হবে, তো আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 যেটা রয়েছে সেটা একমাত্র উৎপাদক রয়েছে, যেটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 5 দাগেরটা বলছে আর এর যে মানের জন্য এই দুটো রাশির সমাধান সম্ভব নয়। তাহলে সমাধান সম্ভব নয়,
এটার জন্য কিন্তু আমাদের সূত্র রয়েছে, সূত্র তোমরা জানো, a1/a2 ইকুয়াল টু b1/b2। এখানে হচ্ছে r/4 - r ইকুয়াল টু -3/-1। ক্রস গুণ করলে কি হবে বলতো, এখানে ক্রস গুণ যদি আমরা করি তাহলে এখানে হয়ে যাচ্ছে r, আর এটা হয়ে যাচ্ছে 3 4 12, আর এটা হচ্ছে 3r, কারণ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে r প্লাস 3r সমান সমান 12। তাহলে 4r সমান সমান যদি 12 হয়, তাহলে r এর মান 3 4 12, তার মানে 3 হচ্ছে অ্যান্সার, যেটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, 6 দাগেরটা দেখো একদম সহজ অঙ্ক, এটা দিয়েছে তো, এটার কিন্তু একটা ডাইরেক্ট সূত্র রয়েছে, আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি। দেখো, লগ লগ এখানে মাথায় রাখবে, লগ লেখার আগে একটা সংখ্যা রয়েছে। ধরো আমাদের যদি সংখ্যাটা থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার লগ 2 বেসে যদি এখানে 5 থাকে, তাহলে অ্যান্সার কি হবে বলতো, 5ই হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আবারও বলছি যে এটা যদি হয়, মানে 2 টু দি পাওয়ার লগ 2 বেসে যদি 5 হয়, মানে এই সংখ্যাটার সাথে যদি এই সংখ্যাটা বেসটা যদি সেম হয়, তাহলে মেন সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার, মেন সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এর ক্ষেত্রেও তাই, 3 লগ 5 বেসে এক্স, দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে। আর এই তিনটা কি হবে বলতো, এক্স এর টু দি পাওয়ারে আসবে। এক্স এর যদি টু দি পাওয়ারে আসেই, তাহলে লগ 5 বেসে এক্স এর কিউব হবে। তাহলে অ্যান্সার কিন্তু এক্স এর কিউবটাই হচ্ছে অরিজিনাল অ্যান্সার। এক্স এর কিউব এখানে কোনোটি নয় হবে। ঠিক আছে, কোনোটি নয়। 7 দাগেরটা কি বলছে দেখো, 7 দাগেরটা আমরা করছি। 7 দাগেরটা আমাদেরকে বলে দিয়েছে 2 টু দি পাওয়ার এক্স বাই দিয়ে 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বলে দিয়েছে 1/4। 1/4 মানে জানি 1/2 এর স্কোয়ার। ঠিক আছে, এটাকে এবার যদি ক্রস গুণ করো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x হচ্ছে। এবার কি করবে, এখানে 2 টু দি পাওয়ার এক্স ডট 2 এর স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। এখানে 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 1 হয়। তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর মান আমরা পাচ্ছি কত, 1/3। ঠিক আছে, 1/3 আমরা পাচ্ছি। কিন্তু প্রশ্নে দিয়েছে 8 টু দি পাওয়ার এক্স বাই দিয়ে 1 প্লাস 8 টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে সমাধান করলে 2 টু দি পাওয়ার এক্স এর কি হবে, কিউব হবে। আর এটাও তাই, 2 টু দি পাওয়ার এক্স এর কিউব হবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 1/3, 1/3 এর কিউব, আর 1 প্লাস এটাও 1/3 এর কিউব। আমরা জানি 1/3 এর কিউব মানে হচ্ছে 1/27, আর এটা হচ্ছে প্লাস দিয়ে 1/27। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা কি করব, 1/27টাকে 1/27 লিখবো, আর এটা 27 আর 28 হয়ে যাবে, তো তাই 27/28 করে দেবো। 27 27 কেটে গেলে 1/28 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 1/28 হচ্ছে অঙ্কটার অ্যান্সার, যেটা অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছে 8 দাগেরটা, বলছে ত্রিভুজ পি কিউ আর পি এস মধ্যবিন্দু এক্স বর্ধিত কিউ এক্স পি আর কে ওয়াই বিন্দুতে ছেদ করে, যদি পি ওয়াই 4.2 সেমি হয়, তাহলে পি আর এর দৈর্ঘ্য কত আমাদেরকে বের করতে হবে। তো এটার আমি আগে ছবিটা বলে দিচ্ছি। দেখো 8 দাগের অঙ্ক, ছবিটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ হবে, তারপরে এরকম একটা দাগ যাবে, এখানে নামকরণ এটা হবে ওয়াই, এটা পি, এটা কিউ, এটা আর, আর এটা হচ্ছে এস, আর এখানে রয়েছে হচ্ছে এক্স। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পি ওয়াই এর মান 4.2 বলে দিয়েছে, তাহলে পি আর এর মান হচ্ছে 3 গুণ পি ওয়াই হয়। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে যে পি আর এর যে মানটা, সেটা 3 গুণ পি ওয়াই এর মানের সাথে সমান হয়। তাহলে আমরা এখানে কি করব, পি আর এর জায়গায় পি আর লিখবো, আর 3 গুণ পি ওয়াই এর মান বলে দিয়েছে 4.2। তাহলে 3 ইন্টু 4.2 মানে হচ্ছে 12.6। এটা হচ্ছে অ্যান্সার, 12.6 আমরা পাচ্ছি কোথায়, অপশন ডি তে পাচ্ছি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 9 দাগেরটা কি বলছে দেখো, বলছে ত্রিভুজের উচ্চতা 3টি ছেদ বিন্দুকে আমরা লম্ব বিন্দু বলে থাকি। কি বিন্দু বলি, লম্ব বিন্দু।
10 দাগেরটা বলছে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে 10 দাগেরটা ভর কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র আমরা জানি 8 - 3 + 1/3, আর একটা হবে -2 + 1 + 4/3। এটা পুরোটা ব্র্যাকেটে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 আর একে 6, মানে 3 দুগুণী 6 হচ্ছে, আর 4 একে 5, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 একে 3 হচ্ছে, অর্থাৎ 2,1, যেটা অপশন বিতে রয়েছে 2,1। চলে আসছি 11 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলে দিলে √2 দিয়ে গুণ করলে তার একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যায়। তাহলে 8 বেরোলো হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, এবং এর যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে 8 এর স্কোয়ার কত হয়? 64 হয়। 64 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে। ঠিক আছে। 12 দাগেরটা বলছে একটি অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা 108 সেমি হলে পার্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো আমরা এটা কিভাবে করব দেখো, 12 দাগ আমাদের প্রথমে অর্ধ পরিসীমার সূত্র ফেলতে হবে। অর্ধ পরিসীমার সূত্র আশা করি তোমরা সবাই জানো যে πr + 2r = বলে দিয়েছে 108। তাহলে বা দিয়ে আমরা কি লিখতে পারি, আর কমন গেলে 22/7 হবে +2 = 108। তারপর আর এর মান আমরা কিভাবে পাচ্ছি, নিচে 7 আর 7 দুগুণে 14 আর 22, 14 আর 22 হচ্ছে 36 হয়, তাহলে 108 হলো। তাহলে বা দিয়ে আমরা কি করতে পারি, আর এর মান বের করতে পারি 108 × 7/36, উল্টে যাবে, 3 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 3 × 7 = 21 হচ্ছে আর এর মান। কিন্তু অঙ্কে চেয়েছে হচ্ছে ব্যাস কত। তাহলে 21কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 21 দুগুণে 42, তার মানে 42 আমরা পেয়ে যাচ্ছি সেন্টিমিটারে, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 13 দাগেরটা বহুবার করিয়েছি, 1 থেকে 5, 6 থেকে 10 হলে এটা 5 হয়। ঠিক আছে, এটা 5 হয়, এটা আমি বহুবার করিয়েছি। এক্সআইভি বলছে প্রতিটা শ্রেণীর মধ্যমান ও পরিসংখ্যার দ্বারা যে লেখচিত্রটা পাওয়া যায় তাকে আমরা পরিসংখ্যা বহুভুজ বলে থাকি, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে। এবার দেখো আমরা 2 দাগের 1 অঙ্কটা কি করব, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এখানে মেইন যে জিনিসটা করতে হবে, প্রথমে 10% ক্ষতি। 10% ক্ষতি মানে কি, 90 টাকা যদি আমরা বিক্রি করি, 90 টাকা বিক্রয় মূল্য হলে, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। ঠিক আছে। তাহলে একে কত আমরা বের করতে পারি, একে হচ্ছে 100/90 হবে, আর 720-তে আমরা বের করতে পারি, 720-তে কত হবে, 100 × 720 দিয়ে 90। তো 90 দিয়ে এটা কাটাকুটি করলে পুরো 8 হচ্ছে, আর 8 100, 800 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 800 টাকা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 10% লাভ। 10% লাভ মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় কত আমরা বের করব, 110/100 হয়ে যাবে, আর তারপরে আমাদের বেরিয়েছিল কত, 800 টাকায় কত, তাহলে 110 × 800/100। তাহলে এখানে 8 11 88 আমরা পাচ্ছি, আর একটা শূন্য, মানে 880 টাকা আমরা পাচ্ছি। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 2 দাগেরটা বলছে এ 2.6486 পৌনঃপুনিক রয়েছে 4 থেকে 6 এর মাথায়, এটাকে p/q আকারে আমাদেরকে প্রকাশ করতে বলেছে। তো আমি এখানেই করে দিচ্ছি। দেখো 2.64 তারপরে 86 রয়েছে, তার মানে আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম দুটোর মাথায়। প্রথমে পুরো সংখ্যাটা লিখবো পয়েন্ট ছাড়া, যার মাথায় পৌনঃপুনিক নেই তাকে বিয়োগ করতে হয়। 26-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাই 26 বিয়োগ, নিচে 3টে পৌনঃপুনিক আছে বলে 3টে 9, আর একটার মাথায় পৌনঃপুনিক নেই বলে একটা 0। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার কাটাকুটি প্রথমে আগে যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 264 তারপরে 60, এটা আসছে, আর নিচে আসছে 9990।
0 0 কেটে যাচ্ছে। এবার যদি কাটাকুটি করো, কাটাকুটি করে তোমরা দেখবে, ঠিক আছে, বড় সংখ্যা দিয়েও করতে পারো, ছোট সংখ্যা দিয়েও করতে পারো, কাটাকুটি করে তোমাদের 98/37 অ্যান্সার আসবে। ঠিক আছে, কাটাকুটি করবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে করে দেখবে, প্রথমে 882 আসবে, আর নিচে 3 দিয়ে করে 333 আসবে, আবার 3 দিয়ে করবে, আবার 3 দিয়ে করবে। ঠিক আছে, 3 দিয়ে বারবার করলে তাহলেই হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি পরেরটায়। দেখো বলছে 0.027, এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা তিনটেকে মানের ঊর্ধ্বক্রমে আমাকে সাজাতে বলেছে। তো দেখো 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে বলেছে 0.027, তার মাথায় কি রয়েছে 0.3 পৌনঃপৌনিক রয়েছে। তার মানে পৌনঃপৌনিক থাকলে আমরা জানি 0.3 এটার কিউব হয়ে যাবে, আর পৌনঃপৌনিক মানে হচ্ছে 3/9। তাহলে 3/9 কাটাকুটি করলে দেখো 9 9 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার পড়ে থাকছে 0.3। নেক্সট করব 0.25, তার মাথাতে কি রয়েছে 0.5। তার মানে আমরা জানি 0.5 এর স্কোয়ার করতে হবে, আর ওপরে রয়েছে 0.5। তাহলে 0.5 কে 2 দিয়ে গুণ করলে 1 হয়, আর 0.5 এর টু দি পাওয়ার 1 মানে 0.5ই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 0.0256, এটার মাথাতে রয়েছে কত 0.25। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে দেখবে 0.4 এর মাথাতে 4 আসবে। ঠিক আছে, আমরা যদি এই সংখ্যাটাকে ভেঙে দিই তাহলে 0.4 এর মাথায় 4 আসবে, এবং তার সাথে গুণ রয়েছে 0.25। তাহলে এটাকেও দেখবে গুণ করে 4 25 100, মানে অর্থাৎ 1 আসবে, আর 1 মানে আমরা জানি 0.4। ঠিক আছে, তাহলে এটাকে যদি ছোট থেকে বড়, প্রথমে দেখে নি ছোট থেকে বড় বলেছে, তো মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটকে এখানে, সব থেকে ছোট ফার্স্টেরটা, এটা 1 নম্বরে রয়েছে, এটা 1 নম্বর লিখবে। ঠিক আছে, তারপরে এটা 2 নম্বরে থাকবে, আর এটা হচ্ছে 3 নম্বরে থাকবে। ঠিক আছে, এইভাবে তোমরা একটু সাজিয়ে নেবে। নেক্সট আমরা চলে আসছি 3 দাগের পরে। দেখো 4 দাগের অঙ্কটায় 3x - 4y = 12 সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো 4 দাগের অঙ্কটা আমরা কি করব, 3x - 4y রয়েছে ইকুয়াল টু 12। এটাকে আমরা কি করব, প্রত্যেককে 12 দিয়ে ভাগ করব, তাহলে 3x/12 মাইনাস 4y/12, আর ইকুয়াল টু কি হবে 12/12। ঠিক আছে, এটাকে ভাগ করলে দেখবে x/4 হচ্ছে, এটাকে করলে হচ্ছে y/3 হচ্ছে, আর এটা 1 হচ্ছে। তো যখন আমরা জেনে গেলাম মাঝখানে প্লাস হয়, তাই x/4 এটা প্লাস দিয়ে y/-3 বেরোবে ইকুয়াল টু 1। তার মানে এক্স অ্যাক্সিস কে, এই যে এটা যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা ভূমি ধরি। ঠিক আছে, এটাকে আমরা ভূমি ধরে থাকি, আর এটা যে দেখতে পাচ্ছ এটাকে আমরা উচ্চতা ধরে থাকি। ঠিক আছে, এক্স এর নিচে যে ভ্যালুটা রয়েছে তাকে আমরা ভূমি ধরে থাকি, আর ওয়াই এর নিচে যে ভ্যালুটা রয়েছে তাকে উচ্চতা বলে থাকি। এবার দেখো উচ্চতা, এখানে একটা যদি সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করি, তাহলে দেখো এখান থেকে 4 পর্যন্ত এখানে যাচ্ছে, আর 3 নিচে যাচ্ছে। তার মানে এখানে সমকোণী ত্রিভুজটা এরকম ভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা 4 আর এটা হচ্ছে 3। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ অর্থাৎ চতুর্থ পাদে তৈরি হচ্ছে। ঠিক আছে, এর জন্য এটা মাইনাস আসছে। তাহলে চতুর্থ পাদে যদি এই ত্রিভুজটা তৈরি হয়, তাহলে তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলাম, তাহলে 2 দুগুণী 4 আর 3 দুগুণী 6, তাহলে 6 বর্গ একক বেরোবে অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু আবার ভুল করে কেউ -3 নিয়ে নিও না, কারণ ক্ষেত্রফল কিন্তু মাইনাসে হয় না। এখানে মাইনাসটা কেন বেরিয়েছে, কারণ চতুর্থ পাদে অবস্থিত তার জন্য। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি পরেরটায়, 5 দাগেরটা। এই রাশিটার x-3 একটা উৎপাদক হলে কে এর মান কত আমাদেরকে বের করতে বলেছে। দেখো তাহলে 5 দাগের অঙ্কটা আমরা কি করব, k² x এর কিউব মাইনাস কে এক্স স্কোয়ার, তারপরে রয়েছে 3kx আর মাইনাস দিয়ে k ইকুয়াল টু 0। এখানে বলেছে x-3 ইকুয়াল টু আমরা 0 ধরে নেবো, তাহলে x এর মান কত পাবো 3। তাহলে x এর মান 3 আমরা x এর রাশিগুলোতে বসিয়ে দেবো। তো দেখো প্রথমেরটাতে যদি আমরা বসাই তাহলে k² ইন্টু 27 হবে, এটা হয়ে যাবে k ইন্টু 9, এটাতেও হয়ে যাবে হচ্ছে 9k আর মাইনাস k ইকুয়াল টু 0। এটা বা দিয়ে কিন্তু করবে। ঠিক আছে, নেক্সট লাইনে দেখো এটা কি হয়ে যাবে 27k² হয়ে যাবে, এই দুটো পাশাপাশি কেটে যাচ্ছে, মাইনাস k ইকুয়াল টু 0। নেক্সট লাইনে আমরা কি করতে পারি বা দিয়ে,
এখানে কে কমন যাচ্ছে, পড়ে থাকছে 27k -1 ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আমরা একটা 0 পাচ্ছি আর একটা 27k -1 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে 27k ইকুয়াল টু 1 আর k ইকুয়াল টু 1/27। তার মানে আমরা দুটো অ্যান্সার পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1/27। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি নেক্সট অঙ্কটায়। 6 দাগেরটা কি বলছে দেখো, বলছে 3x রয়েছে সমান সমান এটা, তাহলে এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব বলো তো, এটাকে জাস্ট লজিকটা তোমাকে আগে বুঝতে হবে। 6 দাগে এখানে 3x সমান সমান a প্লাস বি প্লাস সি এটা বলে দিয়েছে। আমরা বড় হাতের a সমান সমান প্রথম রাশিটা ধরবো যেটা x মাইনাস a আছে, বড় হাতের b সমান সমান x মাইনাস বি আছে, আর বড় হাতের c মানে হচ্ছে x মাইনাস সি আছে। বোঝা গেল? এটা আমরা কোনটাকে ধরলাম বলো তো, এটাকে আমরা ধরলাম হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছ, আমি বড় করে দিচ্ছি এটাকে, এই দেখো এইটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি, আর এখানে এ বি সি পরপর রয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা করব কিভাবে। দেখো আমরা যদি এ প্লাস বি প্লাস সি যদি বের করি তাহলে কি হবে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি আর প্লাস এক্স মাইনাস সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3x রয়েছে আর মাইনাস কমন নিলে a প্লাস বি প্লাস সি থাকছে। এবার 3x এর জায়গায় 3x হবে আর a প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা জানি 3x বসাবো। তাহলে এটার মান দেখো 0 আসছে। কেন বলো তো, এটা এখানে কিন্তু a প্লাস বি প্লাস সি এর মান দেখো 3x আছে, তাই 3x, এটা 0 আসছে। এবার এটা যদি 0 আসে তাহলে আমরা তো জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর -3abc যদি থাকে তাহলে 0 হয়। এবার এটাই তো রিপ্রেজেন্ট করছে ওই অঙ্কটাকে, এক্স মাইনাস এ কিউব, তারপরে দেখো এক্স মাইনাস বি এর কিউব, আর তারপরে দেখো এক্স মাইনাস সি এর কিউব, আর মাইনাস দিয়ে আমি ডট ডট দিয়ে দিলাম এই 3abc, এটা 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 বসিয়ে দাও, তাহলে দেখবে এটা অ্যান্সার 0 আসছে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটার অ্যান্সার তাহলে কত হবে, 0 হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করতে হবে। এখানে পুরো রাশিটা একটু লিখে নিও। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, বলছে এম এ টি এইচ ম্যাথ আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও এরূপ একটি বিন্দু যে, এখানে এইগুলোর মান বলে দিয়েছে, এক্স এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব দেখে নেব। প্রথমে আমরা কি করব, এখানে একটা ম্যাথ বলে একটা আয়তক্ষেত্র এঁকে নেব। তো আমি এটার নামকরণ করলাম এম এ টি এইচ। এখানে ও হচ্ছে একটা বিন্দু, আমি এইভাবে কিন্তু একটা দাগ টানলাম। ঠিক আছে, এবং এর মাঝ বরাবর একটা দাগ টানলাম, এটার নামকরণ করলাম পি আর কিউ। তাহলে দেখো পি কিউটা লম্ব হচ্ছে এইচ টি এর ওপর, আবার পি কিউটা সমান্তরাল হচ্ছে এম এর ওপর। এটা সমান্তরাল, ঠিক আছে, একটু ভুল বললাম, লম্ব ঠিক নয়, সমান্তরাল। ঠিক আছে, পি কিউটা সমান্তরাল এইচ টির ওপর আর পি কিউটা সমান্তরাল এম এর ওপর। তাহলে আমরা একটা সূত্র জানি যে এইচ ও টি এটার যা মান বেরোবে সেটা হচ্ছে হাফ অফ কোনটা বেরোবে, পি এইচ কিউ এইচ পি। ঠিক আছে, এইচ পি কিউ টি, এটা হাফ অফ এইচ পি কিউ টি বেরোবে। তাহলে এইচ ও টির মানটা তো আমরা জানি। ঠিক আছে, বা এটা এরকম আছে, এরকমই থাক, কোনো অসুবিধা নেই। আরেকটা আমরা জানি হচ্ছে এম ও এ, এটার মান বের করতে গেলে হাফ অফ কি হবে, পি এম এ কিউ, এটার হাফ হয়ে যাবে। ঠিক আছে, এইটা চতুর্ভুজের ক্ষেত্রে। প্রথমত বলে রাখি, এটা এইচ পি কিউ টি এটার ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পি কিউ এ এম এই চতুর্ভুজের ক্ষেত্রে। এবার দেখো এই দুটোকে যদি যোগ করে দাও, এইচ ও টি প্লাস এম ও এ, এটা যোগ করে দিলে হাফ অফ, এটা কমন যাচ্ছে এইচ পি কিউ টি আর প্লাস দিয়ে পি এম এ কিউ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটাকে টোটাল করলে এই দুটো আয়তক্ষেত্র মিলে গোটা আয়তক্ষেত্রটা হচ্ছে যেটা এম এ টি এইচ হচ্ছে। ঠিক আছে, এটা একটা গোটা আয়তক্ষেত্রটা হচ্ছে। এবার এখানে এইচ ও টি আর এম এ ও, এটার টোটাল মানটা আমরা বের করতে পারবো। কি টোটাল মান, একটা 38 দিয়েছে আর একটা 26 দিয়েছে, ইকুয়াল টু হাফ অফ এম এ টি এইচ।
তাহলে ম্যাথের পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এটাকে আমরা যদি যোগ করে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে, এটা যোগ করলে হচ্ছে 64, আর 64 দুগুণে 128, ঠিক আছে। 8 9 10 11 12 13 14, 14 আর 6, হ্যাঁ 64কে 2 দিয়ে গুণ করলে 128 বর্গ সেমি বেরোচ্ছে ম্যাথের। কিন্তু প্রশ্নে চেয়েছে যে এইটার কত, মানে এই যে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দাঁড়াও, এই যে বাকিটা, ঠিক আছে, এই বাকিটার কত, মানে এইখানে কিন্তু এক্স রয়েছে যেটা এ টি, ঠিক আছে, ও, এখানে ও এ টি বা এ টি ও, এটার মান আমরা বের করবো। তো কি করে বের করবো দেখে নাও। তাহলে আমরা লিখবো হচ্ছে এ ও টি, এটার মান কি করে বের করব, টোটাল 128, আর তারপরে তিনটের আমরা মান জানি, একটা 15, একটা 26 আর একটা 38। তাহলে আমরা 128 থেকে যোগফলটা যদি বিয়োগ করে দিই 79, বিয়োগ করলে বেরিয়ে যাবে হচ্ছে 49 বর্গ সেমি। এইভাবে কিন্তু অঙ্কটা তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে 7 দাগেরটা আমাদের কমপ্লিট। চলে আসছে 8 দাগেরটায়, দেখো বলছে এবিসিডি বর্গাকার চিত্রের ভেতরে সমবাহু ত্রিভুজ এওবি অবস্থিত সিওডির পরিমাপ কত আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে 8 দাগের ছবিটা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এখানে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। তাহলে এটা এখানে জুড়ে দিলাম, এটা ঠিক আছে, এটা ও, এটার নামকরণ করলাম এ বি, এটা সি আর এটা ডি। এবার একটু ভালো করে বুঝবে, এ ওর যা মান ও বিরও তাই মান আর এ বিরও তাই মান, কেন, কারণ এটা সমবাহু ত্রিভুজ তাই। তাহলে এর কোণগুলো সমান হবে ও এ বি ইকুয়াল টু ও বি এ, আর ইকুয়াল টু আমরা বলতে পারি এ ও বি। এই তিনটে কোণ সমান এবং তিনটে কোণের মানই কত, 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ তাই। এবার দেখো এ বি সি ডি, এই বর্গক্ষেত্রের, আমরা বর্গক্ষেত্র মানে কি জানি, যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এ বি, বিসি, সিডি আর ডি এ সমান। এবার দেখো এখানকার এ বির সাথে এই তিনটে সমান, আবার এর এ বির সাথে এই তিনটে সমান। তাহলে আমরা বলতে পারি তো সুতরাং যে এ ও ইকুয়াল টু এ ডি, ঠিক আছে। এ ও মানে এ ওর যা মান ও ডিরও তাই মান, এটা আমরা বলতে পারি। আবার বি ওর যা মান বি সিরও তাই মান, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ ডি ও, এটার থেকে আমরা কি কি পাচ্ছি, এ ও ইকুয়াল টু এ ডি পাচ্ছি। তাহলে তার বিপরীত কোণ সমান হবে, অর্থাৎ এ ডি ও ইকুয়াল টু এ ও ডি, এই দুটো সমান হবে। এবং এই দুটোর মান আমরা কি করে বের করব, 180 থেকে যদি আমরা 30 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 75 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে। এ ও ডি কোনটা বলতো, এ ও ডি অর্থাৎ এই যে কোনটা এ ও ডি, এই যে কোনটা, ঠিক আছে, এ ও ডি এই কোনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর এ ডি ও, এ ডি ও মানে এই কোনটা, এই দুটো কোণের মান সমান 75 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। অনুরূপ ভাবে দেখো, অনুরূপ ভাবে অনুরূপ অনুরূপ ভাবে আমরা বলতে পারি বিওসি যেটা, সেটাও 75 ডিগ্রি বেরোবে। বিওসি কোনটা দেখো, বিওসি অর্থাৎ এই কোনটা, এটাও 75 ডিগ্রি বেরোবে। তাহলে সিওডি আমরা কি করে বের করব, দেখো সিওডি অর্থাৎ এই কোনটা আমরা কি করে বের করব, আমরা বের করব খুব ইজিলি। সিওডি কি করে বের করব, দেখো টোটাল 360 ডিগ্রি, তার থেকে একটা 60 আর দুটো 75, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার একটা 60 কোথায় থেকে পেলেন, দেখো নিচেরটা তো 60 ছিল, এই নিচেরটা 60 ছিল, আর বাকি দুটো 75 করে বেরোলো। তাহলে যোগ করে যদি বিয়োগ করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা যোগ করে কত আসছে, যোগ করে আসছে হচ্ছে তোমার 5 5 0, 7 7 14 15 16 17 18 19 20, অর্থাৎ 60 ডিগ্রি। দাঁড়াও কিছু একটা ভুলে গেল, 5 5 14 15 15, আচ্ছা হ্যাঁ, তাহলে 50 আর 2 150 ডিগ্রি বেরোচ্ছে, ঠিক আছে, 150 ডিগ্রি বেরোচ্ছে অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 9 দাগেরটা হচ্ছে এ কমা 0 0 কমা বি এবং 1 কমা 1 বিন্দু তিনটে সমরেখ হওয়ার শর্ত নির্ণয় করো। তো এটার শর্ত তোমরা বের করতে পারবে, আমি এটা করে দিচ্ছি না কারণ এটা অনেকবার করেছি আমি, অন্যান্য মডেলে তোমরা হয়তো দেখতে পারবে। এটা কিন্তু খুবই ইজি। এটার ক্ষেত্র হলে সূত্র ফেলবে হাফ মড দিয়ে, যেটা সূত্র রয়েছে এক্স ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস দিয়ে x2 y3 মাইনাস y1
আর প্লাস দিয়ে x3 y1 মাইনাস y2। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু তোমরা যদি ফেলো তাহলে কিন্তু করতে পারবে। এটা আমি বহুবার করিয়েছি, ঠিক আছে, বহুবার এই অঙ্কটা কিন্তু আমি করিয়েছি, তাই এটা আশা করি তোমরা পারবে। এটার আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1 হবে। এই শর্তটার জন্য এটা সমরেখ হবে। ঠিক আছে, চলে আসছি আমরা 10 দাগেরটা। দেখো 10 দাগেরটা খুব ইজি অঙ্ক, বইয়ের অঙ্ক। 10 দাগের অঙ্কটা হচ্ছে, আমি ছোট করে আগে লিখে নিই অঙ্কটা কি বলছে। বলছে লগ রয়েছে 4a, তারপরে রয়েছে আবার লগ 4, তারপরে রয়েছে লগ আবার 4, আর তারপরে রয়েছে 256। ঠিক আছে, তো প্রথমে আমরা অঙ্কটাকে টুকে নিলাম। তাহলে লগ 4, তারপরে লগ 4, আর তারপরে লগ 4 লিখে নিলাম। 256কে যদি আমরা ভেঙে নিই তাহলে কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে গেলে 4 6 24, 4 4 16, আবার 4 16 64, আবার 4 দিয়ে 4, মানে 4টে 4। তাহলে 4-এর মাথায় 4। আমরা লগের একটা ধর্ম জানি যে যদি টু দি পাওয়ারে কোনো সংখ্যা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে। আর লগ 4 বেসে 4, এটা 1 হয়ে যাচ্ছে। এবার দেখো লগ 4 বেসে 4 মানে 1, আর লগ 1 মানে হচ্ছে 0। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। এটা 10 দাগের অঙ্ক ছিল। নেক্সট আমরা কি করব, নেক্সট অঙ্কটা দেখো আমরা কি করব। দাঁড়াও, হ্যাঁ, তো আমাদের 11 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 11 দাগের যে অঙ্কটা, এটা কিন্তু একটা রিপিটেড অঙ্ক। ঠিক আছে, 11 দাগেরটা আমি কিন্তু এখানে করে দিচ্ছি না, 11 দাগেরটা আমি এখানে লিখে দিচ্ছি। 11 দাগেরটা তোমরা মডেল চলে যাবে হচ্ছে 3-এ, মডেল 3-এ যাবে এবং সেখানে তোমরা 2 দাগের 6-এর অঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, মডেল 3-এ যাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে মডেল 3-র, সেখান থেকে 2 দাগের 6-এরটা তোমরা করে নিতে পারবে। চলে আসছি হচ্ছে 12 দাগেরটায়। 12 দাগেরটা কি বলছে, 14 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা পরিবৃত্তের ক্ষেত্রফল কি করব, দেখো 14 সেমি বাহু বিশিষ্ট 12 দাগ। তাহলে পরিবৃত্ত মানে হচ্ছে, আমরা প্রথমে এখানে এঁকে নেব, তার আগে একবার দেখে নি আবার কি দিয়েছে। একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিবৃত্ত, তার মানে একটা বর্গক্ষেত্র রয়েছে আর তার আবার পরিবৃত্ত রয়েছে। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 14। ঠিক আছে, 14 সেমি বলে দিয়েছে। তার মানে এর যে কর্ণটা, এর কর্ণটাই হচ্ছে ব্যাস। তার মানে এর কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে বের করব, আমরা জানি √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর এই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা বলছি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত, 14√2 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমরা ব্যাসার্ধ, সরি ব্যাসার্ধ নয় ব্যাস, একটু মিস্টেক হয়ে গেছে, এটা ব্যাস হবে। ঠিক আছে, কর্ণটাই হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস এটা পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ আমরা কি করে বের করব, ব্যাসার্ধ আমরা বের করব 14√2/2, অর্থাৎ 7√2 সেন্টিমিটারে বেরোবে। এবার এটার কি বলেছে বলতো, অঙ্কটা বলেছে যে পরিবৃত্তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার 7 7 49 ইন্টু 2, তাহলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8 1 9, তার মানে এত বর্গ সেমি। ঠিক আছে, 98 বর্গ সেন্টিমিটার বেরোবে এই অঙ্কটার অ্যান্সার। 13 দাগেরটা বহুবার হয়েছে, আমি 13 দাগেরটাও লিখে দিচ্ছি এখানে। 13 দাগেরটা তোমরা মডেল চলে যাবে, মডেল 5-এ চলে যাবে, মডেল 5-এ 2 দাগের 13 দাগেরটা রয়েছে। ঠিক আছে, 2 দাগের 13, এটা তো তোমরা করতে পারবে। ঠিক আছে, 2 দাগের 13টাই চলে যাও মডেল 5-এর, তাহলেই করে নিতে পারবে। তো আজকের মতন এতটাই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।